প্রিয় দর্শক ও পাঠক ইউবিডি নিউজ অনলাইনের যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সাপ্তাহিক এক্সক্লুসিভ ইন্টারভিউ, সবাইকে আজকের অনুষ্ঠান দেখার জন্য স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতোই এবারও আমরা একজন নতুন অতিথিকে নিয়ে আসছি, আপনাদের সবার পছন্দের আজকের যে অতিথি যিনি আসছেন আমাদের মাঝে ইতিমধ্যে, ওনাকে আমার বাবাও যেমন জীবনভর ওনার অভিনয় দেখেছেন, আমিও দেখে যাচ্ছি এবং আমাদের পরের প্রজন্ম দেখবে আশা করি। অতি পরিচিত এবং বাংলা সিনেমার ঢাকাই ফিল্মের বলিয়ান অভিনেতা যারা প্রবীর মিত্র। দাদা, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের এখানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। ইউবিডি নিউজের তরফ থেকে আমাকে ডাকা হয়েছে, আমি এসছি। আমি শুনেছি যে অনেক প্রথিতযশা শিল্পী এখানে ইন্টারভিউ দিয়েছেন, তাদের কথা বলেছেন, তা আমিও আসলাম। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন ফিল হচ্ছে আপনার এইটা, এই কনসেপ্টটা আমার তো একদম নতুন। এটা নতুন কনসেপ্ট, ভালো লাগছে। কারণ তো এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, যেটা বললেন আপনি, যে ওয়ার্ল্ড ওয়াইড এটা জি হবে, যখন থেকে যে কেউ যেখানেই থাকুক যে দেখতে পাবেন। হ্যাঁ, ওই জন্য এটা ভালো লাগছে যে ওয়ার্ল্ড ওয়াইডের ব্যাপার, এটার বিস্তার অনেক, পরিচিত অনেক। কারণ দাদা, আপনাদের তো অনেক অবদান আছে আমাদের দেশের জন্য। আপনারা ফিল্মিভাবে যুদ্ধ করে যাচ্ছেন এবং অনেক ভালো ভালো জিনিস উপহার দিয়েছেন বাংলার মানুষকে। আমরা তাই আর চাচ্ছি যে আপনাদেরকে কিন্তু আমরা কিছুই করতে পারি না আপনাদের জন্য। হ্যাঁ, আমরা প্রজন্ম যারা আপনাদের জন্য, আপনারা অনেক কিছু দিয়েছেন আমাদেরকে, কিন্তু আপনাদেরকে আমরা কিছুই দিতে পারিনি। এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা, বা বর্তমান আর আপনার স্বর্ণযুগ যেটা ছিল? আমি যখন ফিল্মে তো মেইন, আমি শুরুটা কেমন ফিল্মে আসি তখন কোনো প্রত্যাশা নিয়ে আসিনি। আচ্ছা, যেমন বাড়ি হবে, গাড়ি হবে, শান শওকত হবে, কোটি কোটি লোক আমাকে চিনবে, আমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, এটা ভেবে কিন্তু আসেনি। একটু ওই অভিনয়ের পাগল, সেই হিসাবে আস্তে আস্তে এখানে ঢোকা ফিল্মে। তার আগে আমার প্রথম শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি এই কালচারাল লাইনে আমার আসার কথা ছিল না। এর আগে একটু জানতে পারি দাদা, আপনার ছোটবেলা, আপনার জন্মস্থান এবং আপনার শৈশবটা কোথায় কেটেছে, ছোটবেলাটা কোথায় কেটেছে? বলি, সেটা হচ্ছে যে আমি কেরানীগঞ্জের সাক্তার জমিদার বংশে আমার জন্ম। আমার ঠাকুরদা হরিপ্রসন্ন মিত্র, ওনার নামে একটা রোড আছে ওল্ড টাউনে। আচ্ছা, আমাদের যে অরিজিনাল বাড়িটা, যেখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হরিপ্রসন্ন মিত্র রোড, এটা হচ্ছে আমার ঠাকুরদার নামে রোডটা। সেটা হচ্ছে ঠাকুরদা মানে দাদা, বাবার বাবা, রাইট। হচ্ছে শাঁখারি বাজার, তাঁতি বাজার, এটার ভেতরে কোতোয়ালি রোড বলে, কোতোয়ালি থানার আন্ডারে। তো এখানে আমার পৈতৃক নিবাস। তো আমার জন্ম মামাবাড়ি। আগে সবারই, এখনো হয় কিনা আমি জানি না, আগে সবারই জন্ম হয় মামাবাড়িতে। দুধ ভাত এখন আর নাই, সেটাই, মামাবাড়িতেই জন্ম হতো। তখন আমারও মামাবাড়িতেই জন্ম। আমার মামা মানে আমার মায়ের বাড়ি ছিল অরিজিনালি রাজানগর, বিক্রমপুর। ওরা ওখান থেকে চাঁদপুরে সেটেল করে। তা আমার জন্ম চাঁদপুরে নতুন বাজার, গোয়াখোলা রোড, ওখানে আমার জন্ম। আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 2 ভাই 2 বোন। আমি, আমার পরে 1 ভাই, তারপরে 2 বোন। তো এই যে হরিপ্রসন্ন মিত্র রোড, কোতোয়ালি রোড বলে কেউ কেউ, এখান থেকে
প্রথমে সেন্ট গ্রেগরি হাই স্কুলে পড়তাম আমি। তখন ক্লাস 2-এ থাকাকালীন অবস্থায় 50 রায়ট হওয়ার পরে ফ্যামিলির থেকে সেন্ট গ্রেগরি স্কুল দূর হয়ে যায় ইন দ্য মিন ওই মেইন রোডটা ক্রস করে ওদিকে যেতে হয়। এর জন্য শাঁখারি বাজারের পাশে পগুজ স্কুল, এনপি পগুজ, আর্মেনিয়ান সাহেবের স্কুল। ওটা মনে যে ওই পগুজ স্কুলে আমি তখন ভর্তি হলাম আর কি। তো শাঁখারি বাজারের সঙ্গে মানে হেঁটেই আসা যায়, হেঁটেই যাওয়া যায়। ওই পগুজ স্কুলে পড়তাম। তো পগুজ স্কুলে পড়ার সময় অ্যাকচুয়ালি আমার কিন্তু এই সাংস্কৃতিক জগতে আসার কথা ছিল না। আমি ছিলাম স্পোর্টসম্যান। আমি ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন মানে সারা বছর মাঠে পড়ে থাকতাম, সারা বছর খেলতাম। তার ফলশ্রুতিতে আমি ক্রিকেট ফার্স্ট ডিভিশনে খেলতাম, হকি ফার্স্ট ডিভিশনে খেলতাম। চাঁদপুর থেকে কি পরে ঢাকায় চলে আসছেন? চাঁদপুরে জন্মের পরে এখানে চলে আসলাম। শেষ তো আর ঢাকাতেই শুরু, ঢাকায় সব। আমি ক্রিকেট ফার্স্ট ডিভিশনে খেলতাম, হকি ফার্স্ট ডিভিশনে খেলতাম, ফুটবল সেকেন্ড ডিভিশনে খেলতাম। সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠলো, আমার খেলা বাসা থেকে বন্ধ করে দিল। যাই হোক, তো স্কুল ক্যাপ্টেন ছিলাম। তো স্কুলে মনে করেন পগু স্কুলে 1000-1500 ছেলে পড়াশোনা করে। আমি হয়তো সবাইকে চিনি না, কিন্তু সবাই আমাকে চেনে। কেন? আমি স্পোর্টসম্যান, আমি স্কুল ক্যাপ্টেন, সেই হিসেবে সবাই চেনে। এবং সবসময় আমার পেছনে, আগে পেছনে 10-15 জন ছেলে, আমি সহপাঠী যারা, আমার সহপাঠী যারা আমার সঙ্গে খেলতো, উঠতো, বসতো, এই সঙ্গেই থাকতো। আমি কাউকে কিন্তু দৌড় দিতে পারবো না। এই কারণে আমি স্বরেও লিখেছিলাম, আমার টিচার স্বরেও লেখা ছিল টিচার, এবং আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রফেসর আমাকে পড়াতো। মানে ওনারা কোনো দিকে খামতি রাখেননি আমার পড়াশোনার জন্য, এর জন্য। কিন্তু আমার হয় নাই। আমি মনে করি যে সর্বোচ্চ পড়ালেখাই করেছেন। গ্র্যাজুয়েশন করেছেন? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করেছিলাম। তো বললাম না, গ্র্যাজুয়েশনের সময় প্রফেসর আমাকে পড়াতো। সরেও থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত আমি সবাই পড়াইছি, কিন্তু আমি ওই লাইনে থাকতে পারিনি। একটা ভালো কিছু, প্রতিষ্ঠিত কিছু জায়গায় যেতে পারিনি। তো যাই হোক, আমি আবার ভাগ্যে খুব বিশ্বাসী, ভবিতব্য আমি খুব বিশ্বাস করি যে আমি এক সিংহদ্বার থেকে আরেক সিংহদ্বার পর্যন্ত আমার দৌড় এই পর্যন্ত, এখানে গিয়ে শেষ। এখান থেকে শুরু, এখানে শেষ। তো ভাগ্যে খুব বিশ্বাসী। এর জন্যই বলি যে আমার তো। আপনি তাহলে কোন রাশি বিশ্বাস করেন? বা হ্যাঁ, তাও বিশ্বাস করি। কোন রাশির জাতক? আমার জন্ম 18th August 1941। দ্যাট ইজ, আমি লিও। 18th August, 20th August পর্যন্ত লিও, কাজে সেই হিসাবে আমি লিও, সিংহ রাশির জাতক। যদিও কন্যার ইনফ্লুয়েন্স আছে, একেবারে শেষের দিকে তো কন্যার ইনফ্লুয়েন্স আছে। যাই হোক, আমি বিশ্বাস করি, ভাগ্যে বিশ্বাস করি যে উনি যেখানে নেওয়ার নেবেন। নইলে আমি এখানে আসবো কেন? এখানে আমি প্রতিষ্ঠিত হব কি করে? ওনার দয়া না থাকলে, ওনার ইচ্ছা না থাকলে। এটা আমার বিশ্বাস, প্রচণ্ড বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে। যিনি আমাকে অনেক জায়গায় ঠেকেছি, বাধা পেয়েছি, সব কিছু নেগলেক্টেড হয়েছি, কেউ চেনে না, পাতা দিতে চায় না, তারপরেও একেবারে ফেলে দিতে পারেনি আর কি। আমি সামহাউ সারভাইভ করেছি, তাও বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তা আমি সাধারণত যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি জীবনে অনেক ঠকছি, পদে পদে ঠকছি, পদে পদে। মানে আপনি বলতে পারেন যে বৈষয়িক বুদ্ধি নাই, এমনি বুদ্ধিও আমার কম, ইন্টেলেক্ট কম, আইকিউ আমার একদম খারাপ, যার জন্যে আমার কিছুই হয় নাই। এই যে বিষয় সম্পত্তি বলেন, বাড়ি ঘর দৌড়, গাড়ি বাড়ি ফ্ল্যাট, আমার কিছুই নাই।
আমার কোনো আফসোসও নাই, কিন্তু আমি বিশ্বাস করি আর উনি আমাকে ভালো রেখেছেন। ভালো রেখেছেন এই কারণে বলি যে আমি তো কারো কাছে হাত পাতি না, এখনো কারো মুখাপেক্ষী আমি না, কারো দ্বারস্থ আমি হই না। দ্যাটস ইম্পর্টেন্ট। উনি আমাকে ভালোই রেখেছেন। আমার হয়নি, আমার বাড়ি গাড়ি সবার তো সব কিছু হয় না, আমি এটাতে বিশ্বাস করি, সবার সব কিছু হয় না ভাগ্য বলে। এর জন্যই বলি যে আমি ভাগ্যে বিশ্বাসী। আমার সেরকম বাড়ি গাড়ি সেরকম কিছু হলো না, অর্থ প্রতিপত্তি আমার নাই, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে যে অফুরন্ত মানুষের ভালোবাসা, সেটা শ্রদ্ধা। অনেকের নাই। কোটি কোটি মানুষ এক নামে চেনে, এটা কি সোজা কথা? সেটাই তো আছে, যেটা আপনার আছে এটা কোটি কোটি মানুষের কাছে নাই। সেটাই বললাম যে আমার খুব হয় যে এত ভালোবাসে মানুষ, মাঝে মাঝে আমার খুব কান্না পায়। ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধা বোধ পর্যন্ত। শ্রদ্ধা তো আছে, মানে মাঝে মাঝে খুব কান্না পায়। কেউ কেউ বলে যে আপনি আমার বাবার মতো, আপনি আমার চাচার মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো। একেবারে ওপেন, মানে রাস্তায় পা ধরে সালাম করে, বুকে জড়িয়ে ধরে, মানে আমার খুব কান্না পায়। এত ভালোবাসা যে কি বলবো, এটা আমার পাওয়া। আমি মনে করি এই এত বড় পাওয়া এটা কজনের ভাগ্যে আছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেকেই আছে, কজনই আছেন। সবাই ফিল্মের সবাইকেই সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে। তা আমি আবার আরেকটা জিনিসও বিশ্বাসী, সেটা হচ্ছে যে কত সহজ সরলভাবে থাকা যায়। একটি লোক কত সহজ সরলভাবে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারে, খুশি থাকে, অখুশি না, খুশি হয়েই কত সহজ সরলভাবে একেবারে মাটির সঙ্গে মিশে থাকতে পারে। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ সরল এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলা, কেউ জিজ্ঞেস করলে উত্তর দেওয়া, এটা আমি খুব চেষ্টা করি। ভালো থাকার, ভালোবাসার খুব চেষ্টা করি আমি। আপনার এই ফিল্মে কিভাবে আপনি ঢুকলেন, যেখানে আপনি ফুটবলে আপনি ক্যাপ্টেন ছিলেন, কিন্তু স্কুলে আপনি ছিলেন, মোটামুটি আপনি হতাশ ছিলেন। ফিল্মে এসে এত বিশাল অবদান আপনার, এখানে এত সাকসেসের পেছনে কার অবদান বা কিভাবে? এর বলি যেটা হচ্ছে যে টিফিন আওয়ারের আগে একটা নোটিশ গেল, পগুজ স্কুলের স্কুল সেন্টিনারি হবে, 100 বর্ষ পালন করা হবে। তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক মঞ্চস্থ হবে। যারা যারা অভিনয় করেছো তারা কমন রুমে দেখা করবে। তো আমি আছি, সব ওই সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই বন্ধু বান্ধব, হ্যাঁ চল যাই ওখানে যাই। আমরা তো নাটক করিনি, ওখানে বলছে যে স্যার বলছেন যে যিনি যারা নাটক করেছে তারা ওখানে যাবে, আমরা যাবো না, আমরা তো নাটক করি না। তো না চল না যাই, মানে ওদেরও কিউরিওসিটি এদিকে যাবে। তো আমাকে ধরে নিয়ে গেল। এর আগে আপনি কখনো অভিনয় করেননি? না। তো নিয়ে কমন রুমে ওই লাস্ট 2টা বেঞ্চে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে বসে আছি, আর যারা যারা অভিনয় করেছে তারা সামনের বেঞ্চগুলিতে বসা। হেডমাস্টার আমার পূর্ব পরিচিত এবং আমার ফ্যামিলিকে সবাইকে উনি চেনেন, জানেন। তো হেডমাস্টার ঢুকেই বললেন যে তুই এখানে কেন? অ্যাজ ইফ আমি এখানে আসছি মানে আমাকে মারামারি করতে আসছি না, যুদ্ধ করতে আসছি না, বলে তোর নাটক, এটা কালচারের ব্যাপার, তুই এখানে কি স্পোর্টসম্যান, এখানে কি, এই আর কি, তুই এখানে কেন? আমি স্যার আমি নাটক করব। তুই নাটক করেছিস কখনো? আমি না স্যার নাটক করিনি, তবে এখন করবো। বলে আমি তো নোটিশ দিয়েছি যারা অভিনয় করেছে তারা এখানে আসবে, তুই এখানে আসবি কেন? তখন যিনি ডাইরেকশন দেবেন, যে স্যার, বাংলা স্যার, আমার নামটা ভুলে গেছে স্যারের, স্যার বললো স্যার ওকে একটু দরকার আছে, স্যার এই ফিগারটা দরকার, প্রহরীর রোলটা করতে হবে। আচ্ছা, প্রহরীর রোলটা করতে হবে, এই ফিগারটা খুব দরকার। তখন কি এরকম ওয়েল বিল্ড একেবারে। তো বলছে এই ফিগারটা খুব দরকার, প্রহরীর রোলটা করতে হবে। ও দরকার আছে, ঠিক আছে স্যার বলছে দরকার, কিন্তু তুই রিহার্সালে আসবি, কোনো গন্ডগোল, অ্যাজ ইফ আমি গন্ডগোলের হোতা, কোনো গন্ডগোল শুনতে চাই না, তোর নামে কোনো কমপ্লেন শুনতে চাই না, রিহার্সালে আসবি, রিহার্সাল দিবি, চলে যাবে। এরপর রিহার্সালে যেতাম, তো স্যার আমাকে এভাবে বলতে হবে, এভাবে হাঁটতে হবে, সব কিছু উনি দেখিয়ে দিচ্ছেন। তো আমার কীরকম ওই ডায়লগ বলতে গিয়ে ভালোই লাগতো,
তো একদিন দেখা গেল যে ঠাকুরদা আসেনি, ঠাকুরদার চরিত্রে যিনি অভিনয় করবে আসেনি। আমি বললাম স্যার আমি দিই, দাও। দইওয়ালা আসেনি, স্যার আমি দিই, দাও। অমল, ছোট্ট হিরো অমল আসেনি, স্যার আমি দিই, দাও। সুধা, স্যার আমি দিই, দাও। এরকম করতে করতে দেখা গেল যে প্রতিটি চরিত্রই আমি রিহার্সেল দিয়েছি। তো একদিন হেডমাস্টার মশাই আসলেন। আমার হেডমাস্টার একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন, মনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য। উনি ছিলেন MA ইংরেজি এবং বাংলায়। আমার পরবর্তী জীবনেও যে টিচার বললেন না যে এখন তো ওকে দিয়ে সব চরিত্রই করানো যায়, আলটিমেটলি আমার কিন্তু ওখান থেকে শুরু, যে সব চরিত্রে আমার মানে সমান পদচারণা, কিন্তু ওখান থেকেই শুরু। পরবর্তীতে স্কুল সেন্টারেতে নাটক হয়ে গেল, নাটক খুব ভালো করলাম, সবাই খুব প্রশংসা করলো। তো লালকুঠি হচ্ছে আমাদের পাদপীঠ নাটকের, গান, নাচ, আবৃত্তি, সমস্ত সাংস্কৃতিক সব কিছু লালকুঠি বেসড। তো লালকুঠিতে আমাকে বললো যে চলো যাই, ওখানে তো সবাই নাটক করেই করে, চলো যাই তুমিও করো, তুমি তো ভালো নাটক করছো, করো করো। তাই আমাকে এরকম ওরা এই জোরজার করে মোটামুটি নিয়ে গেল লালকুঠিতে। লালকুঠিতে গেলাম আমি, তখন ওখানে আমার মানে নাটকের যারা শিক্ষাগুরু তাদের মধ্যে ছিলেন বাবু ননী দাস, এজাজ খান, বাবু অরুণ বসু। এনারা আমার এই নাটকের জীবনে অসম্ভব রকমের অবদান। ওনারা আমাকে এই নাটক থ্রো করার, নাটকের হাঁটা চলা বলা সব কিছু ওনাদের কাছ থেকে আমি শিখেছি। তখন নাটকের প্রধান চরিত্রটা আমি করতাম, নায়ক না হলেও প্রধান চরিত্র। তারপরে ওই নাটকে আমি ওই সব ধরনের চরিত্র অভিনয় করা আমার একটা নেশাই ছিল, যে নতুন কোনো ক্যারেক্টার করা যায় কিনা, কি ক্যারেক্টার কি করা যায়, সব ধরনের ক্যারেক্টার করার একটা প্রবণতা ছিল। ওটাই আলটিমেটলি আমার ওই ফিল্মেও তাই এই প্রভাব, যে সব ধরনের চরিত্রে অভিনয় করা, সে নায়ক হোক আর প্রধান চরিত্র হোক আর কিংবা ছোট্ট এখান থেকে আপনি তাহলে ফিল্মে কিভাবে ঢুকলেন? তখন তো ফিল্মে আসাটা একটা, সেটা আপনার মতো বংশের থেকে আসা। ওই কি বলে, তখন আমি পড়তাম জগন্নাথ কলেজে, আর আমার যিনি আমাকে ফিল্মে নিয়ে আসছিলেন উনি হচ্ছেন মরহুম H. আকবর সাহেব। উনি পড়তেন কাইজম কলেজে, তার মানে এখন সরওয়ার্দী কলেজ। তো কাইজম কলেজে উনিও ডিগ্রিতে পড়তেন, আমিও জগন্নাথ কলেজে ডিগ্রিতে পড়তাম। তো উনিও নাটক করতেন, নাটকের ডাইরেকশন দিতেন, ওনার ডাইরেকশনে আমি অভিনয় করেছি। উনি আমার সহশিল্পীও ছিলেন। তো একটা সময় উনি বললেন যে প্রবীর বাবু, আমি তো একটা ছবি ধরেছি, শুটিং দেখতে আসেন না কেন? আমি ঠিক আছে যাবো না। ঠিক আছে, তখন পুলিশ হাসপাতালে শুটিং হয়। তো আমার আরেক বন্ধু হুমায়ুন কবির, ও আমাদের সঙ্গে নাটক করতো, ও একটু এন্ট্রি ক্যারেক্টার করতো। হুমায়ুন আর আমি একদিন ওই বিটু বোর্ডিংয়ে চা খাচ্ছি, তো হুমায়ুন বলল যে চলো যাই, আকবর সাহেব শুটিং দেখতে যেতে বলে, চলো যাই পুলিশ হাসপাতালে যাই। বলতে আপনার সহপাঠী একজন, সহ অভিনেতা আর কি, অভিনেতা। ওর একটা ভেজপা ছিল, ও ডিবি নাকি এসবিতে চাকরি করতো। ওর একটা ভেজপা ছিল, ভেজপাতে বসে দুজনে পুলিশ হাসপাতালে গেলাম। আকবর সাহেব দেখলেন, আরে আসছেন, বসেন বসেন বসেন। ওই চা সিগারেট খেয়ে টেয়ে তো একটা সময় দেখি আকবর সাহেব খুব আমার সামনে দিয়ে ঘুর ঘুর করছেন, আর মোচ টানছেন, ঠোঁট কামড়াচ্ছেন, নখ খাচ্ছেন। তো একটা সময় বলে, প্রভুবাবু আমার তো যে শিল্পী আসার কথা ছিল উনি আসেন নাই, আপনি এই রোলটা করে দেন, একটা ডাক্তারের চরিত্র। উনি কি জানতেন আপনি? উনি তো আমার সঙ্গে অভিনয় করতো, ওনার ডাইরেকশনে আমি অভিনয় করেছি নাটকে। উনি আমার সঙ্গে সহশিল্পীও ছিলেন। আমার এই ডাক্তারের চরিত্রটা আপনি করে দেন। আমি কি করে করবো? আমি তো পায়জামা পাঞ্জাবি চপ্পল পরা, আমি কি করে ডাক্তারের রোল করবো? সব ব্যবস্থা হচ্ছে, বসেন। তো কেউ শার্ট দেয়, কেউ প্যান্ট দেয়, কেউ টাই দেয়, তারপর একটা অ্যাপ্রন জড়িয়ে একটা স্টেথোস্কোপ হাতে নিয়ে আমি ডাক্তারের চরিত্রটা করে আসলাম।
আমাকে যেভাবে বললো আমি করে, আমি ক্যামেরা বুঝি না, কিছু বুঝি না, যাই হোক উনি যেভাবে বললেন সেভাবে করে আসলাম। ভালোই হয়েছে বলে ঠিক আছে করে চলে আসলাম। ওটি আমার ফিল্মে প্রথম। তখন কিন্তু আমার ক্যামেরা বুঝি না, ক্যামেরার লেন্স বুঝি না, জল ছবি। কত সালে? জল ছবি আকবর সাহেবের প্রথম ছবি 1968-এর আকবর সাহেবের প্রথম ছবি, এবং এটা ফারুক ছিল হিরো, ফারুকের প্রথম ছবি। কবরী ম্যাডাম ছিলেন হিরোইন। এই ওখানে আনোয়ার হোসেন সাহেব ছিলেন, হাসান ইমাম ছিলেন, রোজি ভাবি ছিল, অনেক বড় বড় আর্টিস্ট ছিল ওই ছবিতে। বোধহয় কাজী খালেকও ছিল, খুব বড় বড় আর্টিস্ট ওখানে ছিলেন। তো আপনার অনুভূতিটা কেমন ছিল তখন প্রথম? কিছু বুঝি নাই, আমি কোনো ভয় পাইনি, কারণ যে নাটকের থেকে আসছি তো, এটা বলে দিলাম। কোনো ভয় ক্যামেরাটাকে আপনি ভয় পান না? ভয় ভীতি কিছু ছিল না। এখন ভয় পাই ক্যামেরাটা কি লেন্সে নিচ্ছে। আচ্ছা, এখন যেহেতু বুঝেন কি লেন্সে নিচ্ছে, কোথায় লুক দিতে হবে, কোথায় যেতে হবে, কতটুকু আমি যেতে পারবো, কতটুকু আমি হাঁটতে পারবো, এইগুলো সব জেনে শুনে তারপরে অভিনয়টা করি। তো মানে শেখার তো আর শেষ নাই, জানারও শেষ নাই। এখনো ক্যামেরা ঠিক মতো। ছোটবেলায় আসলে আপনার কি হবার ইচ্ছে, স্বপ্ন ছিল আপনার? স্বপ্ন মানে যতই দুষ্টুমি করেন, প্রত্যেকটা মানুষের কিন্তু, যেমন আপনার স্যারের ইচ্ছে ছিল হেডমাস্টার হওয়ার, সবাই একটা স্বপ্ন থাকে, হয়তো ওই স্বপ্ন পূরণ করতে পারে না। পারি নাই আমি। আমার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হব, যার জন্য সায়েন্স নেওয়া। তো ইঞ্জিনিয়ার হবো কারণ হচ্ছে যে আমার বাবা ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়তেন, তখন ইঞ্জিনিয়ারিং স্কুল ওখানে পড়তেন। কাজে আমার ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু ভাগ্যের পরিহাস ইঞ্জিনিয়ার হতে পারিনি। তো অতটুকু আর যেতে পারিনি আমি। যাই হোক, ওই ছবিতে এইচ আকবর সাহেবের ছবি। তো ওটা আবার আমার বন্ধু এটিএম শামসুজ্জামান, ও আমার ক্লাস 2 এর বন্ধু, হাফ প্যান্ট পরা পৌর স্কুলের বন্ধু আমার। মানে এই দুজনের অস্তিত্ব মনে হয় যতটুকু একই, মানে ও সূত্রাপুরে থাকতো, আমি এখানে থাকতাম ওই আমার ওই বিয়েতে। তো আমরা ওল্ড টাউনেরই। তো এটিএমও মানে আমার চেয়ে অনেক আগে ও নাটকে আসছে, নাটকে প্রম্পট করতো, অভিনয় করতো। তারপরে ফিল্মে যখন ও আসে তখন অভিনেতা হিসাবে না, ও তখন ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে করে এন্ট্রি। ও আমার ফিল্মেও আমার সিনিয়র, নাটকেও আমার সিনিয়র, কিন্তু আমার বন্ধু। তো একটা সময় খুব, যখন জলছবিটা বোধহয় ওরই গল্প, ওরই চিত্রনাট্য, ওরই ডায়লগ, সংলাপ ওর। এবং এইচ আকবর সাহেবের খুব মানে খুব বন্ধু মানুষ, খুব ঘনিষ্ঠ ছিল ওরা। তো আকবর সাহেবের এটাও এটিএম শামসুজ্জামানের প্রথম মানে গল্প, চিত্রনাট্য, সংলাপ এটিএম শামসুজ্জামানের প্রথম। কাজে অনেকেরই প্রথম ছবি হচ্ছে জলছবি, প্রথম অভিজ্ঞতার জলছবি। তো জলছবিতে করার পরে এটিএম বলছিল যে ভালোই করছো। তো ওটা আমার একটা সংলাপ ছিল যে উনি এখন ভালোই আছেন, তবে ওনার একটা পা কেটে ফেলতে হবে, বোধা আনু ভাইয়ের। তো নির্বিকার ভাবে বলে আসলাম যে ওনার একটা পা কেটে ফেলতে হবে। এটিএম বলে যে ঠিকই বলছো, ডাক্তারের তো কোনো ফিলিংসের ব্যাপার নাই, ইমোশনের ব্যাপার, হ্যাঁ পা কেটে ফেলতে হবে, ঠিক আছে ভালোই করছো। এই এটিএম এটুক বলছিল। তো যাই হোক, এর পরবর্তীতে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমার ওস্তাদ এইচ আকবর সাহেবের পরের ছবিটা হচ্ছে জীবন তৃষ্ণা। এই জীবন তৃষ্ণাও এটিএম শামসুজ্জামানের গল্প, দুজনে মিলেই বোধহয় করছে, গল্প, সংলাপ, চিত্রনাট্য সবকিছু এটিএম শামসুজ্জামানের। তা আকবর সাহেব গিয়ে এটিএমের সঙ্গে যখন গল্প নিয়ে বসে তখন বলে যে বুঝলেন তো এটিএম সাহেব, এটা এই প্রবীর এটা বলে কিসের প্রবীর? বলে এটা প্রবীর করবে। আচ্ছা, বলে কিসের প্রবীর করবে? এটা ব্যাকবোন ছবি, এটা একটা প্রধান চরিত্র, আপনি এখন প্রবীর করবে? প্রবীর আমার স্কুলের বন্ধু, ক্লাস 2 এর বন্ধু, আমি জানি না ওর দৌড় কতখানি, আপনি খামাখাখালি প্রবীর করেন। না প্রবীরই করবে। এটা একটা কারণ হচ্ছে
তখন স্টেজে ওনারই ডাইরেকশনে নাকি অন্যের ডাইরেকশনে আমি জানি না, আমি একটা অন্ধের চরিত্র করেছিলাম স্টেজে। করার সময় উনি ওটা খুব মাথায় নিয়েছিলেন আর কি। তখন হয় না একটা যে ওকে দিয়েই হবে, এর চেয়ে বেটার অনেকেই আছে, কিন্তু ওনার মনে হয়েছে না, কাউকে পছন্দ হয়ে গেলে পরে ওই না ওই করবে। ওই যে অন্ধের চরিত্রটা আমি করেছিলাম ওখানে, উনি দেখেছিলেন, এর থেকে উনি ইনফ্লুয়েন্সড যে আমাকে দিয়ে এটা করাবে। এটা অন্ধের চরিত্র, এটা হচ্ছে জীবন তৃষ্ণা। এই জীবন তৃষ্ণা জলছবি তখন কেমন হয়েছিল, জনপ্রিয় হয়েছিল? জলছবি মোটামুটি ভালোই গেছিল, ভালোই ছিল। তারপরে জীবন তৃষ্ণা আমার জীবনের অনেক কিছু, সেটা হচ্ছে যে আমি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করি এই জীবন তৃষ্ণায়। আপনার টার্নিং পয়েন্ট জীবন তৃষ্ণা হচ্ছে যে ওটার মধ্যে সুচন্দা ম্যাডাম আর আমি ভাই বোন, আমি অন্ধ ভাই, সুচন্দা ম্যাডাম, দুজনের সংসার। তো ওখানে একটা গান আছে, এ আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে। এই গানটা আজও লোকে শুনে। খন্দকার নুরুল আলম সাহেবের সুরে গান, বোধহয় কাজী আজিজের বাণী। তো এই গানটা তখনকার দিনে প্রচণ্ড প্রসার লাভ করেছিল, খুব ভালো গান ছিল। এই গানটা আমার লিপসে ছিল, সুচন্দা ম্যাডাম আর আমি দুজনের লিপসে এই গানটা ছিল। এই গানটা করার সময় তখন জীবন তৃষ্ণার শুটিংও হয়। আমি বোধহয় অন্য কোনো ছবির শুটিং করছিলাম এফডিসিতে, কারণ একটা প্রোডাকশনের ছেলে এসে বলল যে দাদা, একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান। এবারে ঠিক আছে, আসতে বলো। না, উনি আসবেন না, আপনাকে বলছেন একটু সময় করে। এর ফ্লোরের বাইরে উনি অপেক্ষা করছেন। তো বাইরে গিয়ে দেখি বোরখা পরা এক মহিলা, উনি দাঁড়িয়ে আছেন। আমি সালাম দিলাম। উনি আমাকে প্রথমেই একেবারে নিজের সন্তানের মতো করে একটা আদর করে বুকে হাতটা দিয়ে বলল যে বাবা, আমি তোমার এই গানটা দেখছি, তুমি অনেক বড় শিল্পী হবা। উনি আপনার ভক্ত ছিলেন? একজন ভক্ত না, ওই গানটা উনি দেখেছেন। মানে তখন স্টুডিওতে চলছিল কোনো ইয়েতে, উনি দেখেছেন যে তুমি অনেক বড় শিল্পী। আমি কেঁদেছি ওই গানটা দেখার পর, আমি কেঁদেছি, তুমি অনেক বড় শিল্পী হবা। পরে আলটিমেটলি দেখলাম সুচরিতার নানি হচ্ছে ওই মহিলা। গানটা কার কণ্ঠে ছিল? আমার আর সুচন্দা ম্যাডামের লিপে ছিল, কণ্ঠে ছিল। আমারটা ছিল জব্বার সাহেব, আর সুচন্দা ম্যাডামের ছিল নীলুফার ইয়াসমিনের। এই দুজনের গান আমরা লিপসিং করেছিলাম আমরা। তো এই জীবন তৃষ্ণা একটা অন্ধের চরিত্র। এই চরিত্রটা আমাকে অনেক দূর নিয়ে যায় এবং প্রতিষ্ঠা লাভ করে যে আমি মানে শিল্পী হিসাবে ভালো করেছে, ভালো আর্টিস্ট। আপনার গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে। তো যেমন ধরেন, আমি মনে পড়ে আমার এখন, সেটা হচ্ছে যে আমি 2 নম্বর ফ্লোরে মেকআপ রুমে গেছি, গিয়ে দেখি রাজ্জাক সাহেব মেকআপ নিচ্ছেন। ওই ছবিতে রাজ্জাক সাহেব ছিলেন, ববিতা ম্যাডাম ছিলেন, আলতাফ ভাই ছিলেন, মরহুম আলতাফ সাহেব ছিলেন। তো আলতাফ ভাই আর রাজ্জাক সাহেব দুজনে মেকআপ নিচ্ছেন। আমি ঢুকলাম, আদাব দিয়ে দাঁড়ালাম, বসলাম। তো আলতাফ ভাই বললো যে যার কথা বলছিলাম এই প্রবীর মিত্র। তো রাজা সাহেব বললো যে, আমি বললাম যে রাজা সাহেব, আমি তো একদম নতুন, আমি কিছুই বুঝি না, আমার কোনো ডিফেক্ট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে একটু বুঝিয়ে নেবেন, করিয়ে নেবেন। এই না আলতাফ আমাকে বলেছে আপনার কথা, আপনি উল্টানো নাটক করেন, এ করেন। আমার আলতাফ বলেছে, ঠিক আছে করেন, কোনো অসুবিধা নেই, করেন। তো শর্ট দিচ্ছি রাজা সাহেব। আমার একটা বদ অভ্যাস ছিল, বসলে পরে পা নাড়াতাম। তো রাজা সাহেব আমার পাশাপাশি বসার একটা সিকোয়েন্স, তখন ডাইরেক্ট টেক হয়। তো অ্যানাউন্সমেন্টের সময়ও আমার ওই পাটা নড়ছে, উনি আস্তে করে হাতটা পায়ে রেখে। এই যে একটা সহশিল্পী যে রেসপন্স করা, আমি যে বলছি যে আমি নতুন আসছি, আমার কোনো প্রবলেম থাকলে, আমার ডিফেক্ট থাকলে আমাকে ধরিয়ে দেবেন। এই যে আমার পা নড়ছে, উনি হাতটা দিয়ে আস্তে করে পরে শটের আগে হাতটা সরিয়ে নিলেন। এই যে সহশিল্পী রেসপন্স করে। আমাকে বললেন যে
আপনি কলকাতা থেকে কবে আসছেন? আমাকে মানে আপনি কলকাতার শিল্পী না? আমি হো হো করে হাসতে আরম্ভ করলাম, ওস্তাদ ডাকলাম, ওস্তাদ ওস্তাদ ওস্তাদ। আকবর সাহেব দৌড়ে আসতেন, কি হলো? আমি যে ম্যাডাম বলতেছে আমি কলকাতা থেকে আসছি কিনা। তো সুন্দর ম্যাডাম ওনাকে কলকাতা থেকে নিয়ে আসছেন না? না না দূর ম্যাডাম, ও তো ঢাকায় কুট্টি। তো যাই হোক, ওই তখন এফডিসিতে মানে পুরো ফিল্ম পাড়ায় একটা রাও হয়ে গেল যে কলকাতা থেকে একজন শিল্পী আসছে। আপনার লুকসটাও ওরকমই ছিল হয়তো, এই কারণে কি জানি আমি জানি না, সবাই বলছে যে কলকাতা থেকে একজন আর্টিস্ট আছে প্রবীর মিত্র। তো ডাইরেক্ট টেক, তো তখন আমি দেখতাম ওই দেয়ালের পাশে দাঁড়িয়ে ক্যামেরার জোনের বাইরে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রডিউসার এরা সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। কাজে জীবন তৃষ্ণা আমাকে অনেক কিছু দিয়েছে। আপনার এত সুন্দর কণ্ঠের ধার, আপনার খুব ধার আপনার কণ্ঠে, আপনি এই ফিল্ম ছাড়া মানে অন্য কি শখ আপনার করতে ভালো লাগতো বা ভালোবাসেন? যেমন আমি বিশেষ করে ইঙ্গিত দিচ্ছি কবিতা টবিতা কেমন করতে। আমাকে অনেকেই বলে যে আপনি আবৃত্তি করেন না কেন। তো হয় কি আমি ওই দিকটা যাইনি, তো ইচ্ছে করে ভাবি যে আবৃত্তি, আবৃত্তি খুব কঠিন, হঠাৎ করে হুট করে কোনো কিছু করা যায় না, কিন্তু অনেক যায়। হ্যাঁ যায়, মানে যে যেমন একটু বলি, বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় এতটুকু বাসা, করিছিল আশা ধরণীর শ্যামল স্নিগ্ধ কোণে, তাহারে জড়ায়ে ঘিরে রহিব আপন মনে, ধন নয় মান নয় এতটুকু বাসা, করিছিল আশা। এই নিজে মনে মনে হতো এটাই তো চাচ্ছিলাম একটু করি আর কি। একটু আপনার জীবনের মানে ভালো লাগার কোনো ডায়লগ, যে ডায়লগটা আপনার কবিতার মতোই লেগেছে, যে মনে গেঁথে আছে, যে কোনো ডায়লগ কি অনেকেই বলে যে নবাব সিরাজউদ্দৌলার ডায়লগ বলতে বলে আমাকে, সেই হিসাবে আমি মাঝে মাঝে কোনো স্টেজে গেলে পরে লোকজনের দর্শকদের ডিমান্ড অনুযায়ী আমি নবাব সিরাজউদ্দৌলার দর্শকদের জন্য আপনি সেই ডায়লগগুলো বলি। তাহলে বলি একটু। বাংলার স্বাধীনতা রক্ষার জন্যে নবাব ঘুমোতে পারেন না, খেতে পারেন না, শুতে পারেন না, অস্থির কিভাবে বাংলার স্বাধীনতা রক্ষা করা যায়। ইংরেজ এবং এই মির্জাফরের দল তাকে একটা আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, নবাব কিছুতেই পরিত্রাণ পাচ্ছেন না। একদিন নিশির ডাকের মতো উনি দরবারের দিকে ছুটে চলেছেন, গিয়ে দেখলেন দরবার শূন্য, সিংহাসনে কেউ নেই। উনি ধীর পদক্ষেপে সিংহাসনের দিকে এগিয়ে গেলেন, সিংহাসন স্পর্শ করে বলছেন, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। তুমি শান্ত হও, প্রসন্ন হও, দাদু সাহেব নবাব আলীবর্দী খা। আর বলবো? আর শুনতেই মন চাচ্ছে। ঠিক আছে, আর একটু বলি, একটু বলেন। যেটা হচ্ছে যে নবাব দরবারে এসছেন অস্থির একেবারে, তো উনি পারিষদ বর্গকে বলছেন যে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন। তখন ওনারা বলছেন আপনি আমাদেরকে কি করতে বলেন? তখন উনি বলছেন, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত প্রচেষ্টার ফলে যদি এই বিপদ থেকে পরিত্রাণ পাই, তখন একদিন আপনারা আমার বিচারে বসবেন। তখন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে যদি এই সিংহাসনে আর কাউকে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। শুধু সুপ্ত সন্তান শিয়রের রুদ্ধমানা জননী, নিশাবাসানের অপেক্ষায় প্রহর গণনায় রত।
কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান, আজ জীবন দিয়েও রোধ করব জীবনের এই অভিযান। এই এত সুন্দর আপনি আপনার কণ্ঠের সাথে আপনার বলার সাথে মানে টোটালি আউটপুট আমি মনে করবো যে এর চেয়ে ভালো হওয়ার কিছু নেই। আমি একদম স্পিচলেস হয়ে আমি শুনছি যে এত সুন্দর কবিতা আপনার কণ্ঠে মানায়। আর একজন আছেন আমাদের ঠিক আপনার কণ্ঠের মধ্যে, রাইসুল ইসলাম আসাদ সাহেব, ওনার কণ্ঠও কিন্তু অপূর্ব না। উনি এসেছিলেন আমাদের, খুব ভালো আর্টিস্ট, খুব ভালো আর্টিস্ট, খুব বড় আর্টিস্ট। উনিও অনেক কবিতা শুনিয়েছিলেন আমাদেরকে, খুবই ভালো লেগেছিল। এখন আমরা জানতে চাই আপনার কি কি খেতে ভালোবাসেন, আর অবসর সময় কি করেন, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? যদিও আমরা মনে করি যে আপনার ব্যস্ততা এখনো অঢেল এবং আপনার দিন আরো অনেক পড়ে আছে সামনে, কারণ আপনি বয়সের তুলনায় ই লুকস মোর হ্যান্ডসাম দ্যান ইওর এজ। তো আমি খুব মানে খুব সংযমী লোক, খুব হিসেব করে চলি, আর খুব সাধারণ, বললাম না, খুব সাধারণ সহজভাবে। আমার কিন্তু কোনো ডিমান্ড থাকে না যে এটা করো সেটা করো ওটা করো, যেটা থাকে সেটাই। আমি যেটাই পাই খুব তৃপ্তি সহকারে খাই, সেটা হোক না ডাল ভাত আলু সেদ্ধ, হোক না ডাল ভাত পেঁয়াজু, হোক না মাছ মাংস পোলাও বিরিয়ানি। না, খাওয়ার মধ্যে সাংঘাতিক সংযম। আমি খুব কন্ট্রোল লাইফ, আমার খুব কন্ট্রোল। যাই করি সব কিছু খুব কন্ট্রোলের মধ্যে থাকি, তো হিসাব করে খাই আর কি। সব খেতে ভালোবাসি। ধরে এরকম ভাবে আপনার নিজেকে ধরে রাখতে হলে আপনি বলতে চান যে কম খাওয়াটাই উত্তম? এর লিমিটেশনের মধ্যে থাকা উচিত। সেটা হচ্ছে যে এক্সেস কোনোটাই ভালো না। আর পরিণতি বোধ, যে সব ব্যাপারে অভিনয় বলেন, হাঁটা চলাফেরা কথা বলা, সব কিছুর মধ্যে পরিণত বোধটা এটা সবচেয়ে বড়। কাজে আমি ওই খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই আমার ওটা চলে আসছে আর কি। ভ্রমণ করেছেন কেমন? বা ভ্রমণ বলতে কি, ফিল্মের বাইরে আমার কোনো ভ্রমণ নাই। আমি নিজে ইচ্ছা করে কোথাও যাইনি যে ওটা দেখতে যাব, ওখানে যাব, ওইখানে যাব, সেই করো না। আমি ওই ফিল্মের খাতিরেই যে আউটডোরে যাওয়া, সে কক্সবাজার বলেন, আর ওই রাঙামাটি বলেন, বান্দরবান বলেন, যে কোনো জায়গায় বলেন, আমি ফিল্মের খাতিরেই সব জায়গায় মুভ করা। যেমন এই ফিল্মের জন্যই আমি ব্যাংককে গিয়েছি কয়েকবার, নেপালে গিয়েছি, মাদ্রাজে গিয়েছি, কলকাতায় গিয়েছি, মানে ফিল্মের জন্যে। ফিল্মের বাইরে আমার কোনো নাই যে আমি ওইটা দেখতে যাব, ওটা শুনতে যাব, ওটা এরকম কোনো আর্ট যে আমার নাই। খুব একটা নিজেকে। কতগুলি ফিল্মে পর্যন্ত অভিনয় করেছেন মনে আছে? আমার মনে করেন যে 10-12 বছর আগে গুনেছিলাম যে 300 ছবি হয়েছে। 300 ছবি হয়ে যাওয়ার পরে আমি আর গুনি টুনি না। আর অ্যাকচুয়ালি আমি একটা বোকা, একটা সাধারণ একটা বোকা ছিল। কারণ এই কারণে বলি আমি আপনাকে, সেটা হচ্ছে যে আমার কাছে কোনো লেখাজোখা নাই যে এতটা ছবি। আমার দর্শক, আমার শ্রোতা, আমার সাংবাদিক বন্ধুরা বলতে পারবেন যে এই পর্যন্ত আমার কটা ছবি রিলিজ হয়েছে, আমার কাছে কোনো লেখাজোখা নেই। আর একটা মজার ব্যাপার বলি আপনাকে, সেটা হচ্ছে কত বোকা আমি। সেটা হচ্ছে যে মনে করেন আজকে একটা ছবি আমি কন্ট্রাক্ট করলাম, যে কন্ট্রাক্ট সাইনিং মাইনিং এত পেলাম, তারপরে এটাই পার্ট পেমেন্ট এটা পেলাম, আর এটা অ্যাকাউন্টটা ক্লোজ হলো। আমার কিছু নাই, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করবো আমার কি সব টাকা নাও হয়ে গেছে? আমি হ্যাঁ দাদা সব টাকা নিয়ে গেছেন। তো যদি আমার সন্দেহ হয় যে না মনে হয় আরো কিছু পাই মনে হয়, তাহলে আমি আপনাকে বলবো ভাই ভাউচারগুলি বাড়ি করুন, তো আমি ভাউচারগুলি দেখবো। এইরকম আর কি। ভাউচারগুলি আর দেখা হয়নি, কিন্তু আমি ওই যে খুব না বেহিসাবি লোক, নাম করে হিসাবই না। আমি প্রতি পদে পদে ঠকেছি সবার কাছে, প্রতি পদে পদে ঠকেছি। কিন্তু আমি ঠকি আর যাই করি, আমি আমার সৃষ্টিকর্তাকে বলি, আমি যে বললাম না আমি ভাগ্যে বিশ্বাসী, আমি বলি যে সবাই আমাকে ঠকাক, তোমার নেক নজর থেকে তুমি আমাকে ফেলে দিও না, তুমি আমাকে ঠকিও না। এটাই আমার সবসময় আমি ফিল করি। এটা আপনার স্পিড, এটা স্পিড, যে তুমি আমাকে ঠকিও না। আপনার কো আর্টিস্ট হিসেবে কাকে আপনার জীবনে সবচেয়ে বেশি
সে ভালো লেগেছে? আর আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী হিসেবে কাকে আপনি দেখেন? আমার প্রিয় অভিনেতা হচ্ছে আমার গুরু। আমি মনে প্রাণে যাকে গুরু বলে সম্বোধন করতাম, করি, উনি হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেনকে আমি মনে প্রাণে গুরু বলতাম। কেন বলতাম জানেন? আমি যখন ছবিতে আনোয়ার হোসেনের প্রথম দেখি, মানে বাহ, এই তো বাঙালি। সিরাজউদ্দৌলা তো উনি প্রথম করেছেন। না, সিরাজউদ্দৌলা না, এর আগে অনেক ছবি করেছেন। তা যখন ছবি দেখতাম তখন মনে হতো, আরে এই তো বাঙালি, এইরকম কণ্ঠস্বর, এরকম ঝাঁকড়া চুল, এরকম নাক, চোখ, এরকম হাইট, এই ইমেজটা ছিল আমার কাছে যে এই বাঙালি। তো প্রথম এই মহানায়কের মানে সামনাসামনি আমি যখন অভিনয় করি, চাবুক ছবিতে আমি হিরো ছিলাম। চাবুক ছবিতে দুজন একদম সামনাসামনি, টু শট ধরা। তো আসতে বললো, দাঁড়ালাম, উনি গুরু সামনে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, এই নিচের দিকে তাকানো। তো বলে আনু ভাই বলছে যে কি হলো, সংলাপ গাও। বিশ্বাস করেন, ট্রু সেন্স আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছিল, এবং এটা উনি ফিল করছেন যে আমি কথা বলতে পারছি না, আমি ওনার পায়ের দিকে তাকিয়ে আছি। উনি হঠাৎ করে আমাকে ধরলেন, এই মিয়া কি হয়েছে, আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। এই আমি চোখের দিকে তাকালাম, আমার হঠাৎ করে একটা আসলো আর কি, এই সংলাপ বলো, এই প্রণাম করো, সংলাপ বলো, বলো এই তো ঠিক আছে, এই টেক করো, এই তো ওকে। এই যে গুরু, আমি যে কেন তাকে গুরু বলি, এই হচ্ছে গুরু। একদিন মনে পড়ে আমরা দুজনে কক্সবাজারে নামলাম, এয়ারপোর্টে নামার পরে। তো গাড়ি আসার কথা ছিল, গাড়ি আসেনি। আনু ভাই একটু অস্থির প্রকৃতির লোক, আরে মেয়ে চলো, ওই রিক্সায় জায়গা চলো। তো রিক্সায় দুজনে উঠলাম, উঠে যাচ্ছি, হঠাৎ আমি একটু ইমোশনাল হয়ে গেলাম রিক্সায় যেতে যেতে। আমি তখন বলছি, আমার জননী, আমার জন্মভূমি ধন্য হয়েছে আনোয়ার হোসেনের মতো একজন সন্তানকে জন্ম দিয়ে। দৌড় মিয়া, তুমি বেশি কো। এই হচ্ছে আমার গুরু। নারায়ণ ঘোষ মিতার ছবিতে আনোয়ার হোসেন মাস্ট থাকবেনি। তো নারায়ণদা ওকে বলতো ব্যাপারী, তো আমাদেরকে বলতো, শোনেন আমি কিন্তু কাউরে সিগারেট দেই না, আমি ব্যাপারীরে এক প্যাকেট সিগারেট দিই, আর আপনারা আমার থেকে নিয়েন, আমার থেকে খায়েন। আনু ভাই তার সবচেয়ে প্রিয় পাত্র। তা আনু ভাই শুটিং না থাকলে পরে নারায়ণদার সেটে গিয়ে থাকতো, শুটিং থাকলো না থাকলো থাকতো। তো মনে করেন যে আনু ভাই বসে আছে, তো আমরা একটা শট দিলাম, আমি একটা শট দিলাম, গুরু ঠিক আছে, ও ঠিক আছে ওস্তাদ, এই জায়গাটা একটু তুলে দেন, এই জায়গাটা একটু নামে দেন, আর একটু ইমোশন আর একটু দেন। তো আমি নারায়ণদার দিকে তাকালাম, নারায়ণদা আনু ভাই গেলো যে ঠিকই তো আছে, না না একটা দেও, দাও আরেকটা দাও, এই আরেকটা দাও, এই তো ঠিক আছে। এ হচ্ছে গুরু। তো একটা সময় মানে গ্রাফের মতো তো কখনো উপরে ওঠে কখনো নামে। একটা সময় আমার খুব পড়তির সময় একদিন স্টুডিওতে দেখা, এই মিয়া কি খবর তোমার? মাথা চুলকে বললাম, না গুরু এই আরে কি হয়েছে, কি শোনো, বন্ধু বান্ধবের থেকে ধার কইরা হোক, কারো মাথায় বাড়ি দেওয়া হোক, চুরি কইরা হোক, ডাকাতি কইরা হোক, একটা গাড়ি কেন মিয়া, গাড়ি না কিনলে আর্টিস্ট হয় না, তুমি তো টাকাই চাইতে পারবো না গাড়ি না থাকলে। এ হচ্ছে গুরু। তারপরে বলছেন, শোনো এখন তো ওই কি বলে ব্রিফকেসের যুগ, ব্রিফকেস মানে কি, তখন পারমিট দিত গভর্নমেন্ট থেকে, পারমিটের কাগজ দিত, ওই কাগজ বিক্রি কিনে হতো। আচ্ছা, বলে করোনাগুলি কি মেয়ে খালি প্যান প্যান করো, খালি করোনা, কই যেতে হইব, শেখ সাহেবের কাছে যেতে হইব। মানে বলছেন যে আর কারোর জন্য একটা স্ল্যাং ইউজ করে বললো, কারো লেগা যাবো না, তোমার লেগা যাবো, শেখ সাহেবের কাছে যেতে হইব, চলো আমার লয়ে যাও। মানে বঙ্গবন্ধুর কাছে আমাকে নিয়ে যাবে উনি, আর কারোকে নিয়ে যাবেন না, এত উনি গুরু না আমার। অবশ্যই। কাজেই আমি মন প্রাণ দিয়ে যাকে শ্রদ্ধা করতাম, পূজা করতাম, মানে সেই হচ্ছে আনোয়ার হোসেন। তো আনোয়ার হোসেন অনেক বড় মাপের শিল্পী,
নিশ্চয়ই উনি শান্তিতে আছেন, সেখানেও উনি যেখানে আছেন উনি ভালো আছেন, নিশ্চয়ই শান্তিতে থাকবেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা? আমি কি বলে বিয়ে করেছিলাম 1973-তে। লাভ ম্যারেজ করেছিলাম। বাবা। তারপরে আমার 4 সন্তান, 1 মেয়ে 3 ছেলে। এই যারা এই কালচারাল লাইনে আছে, অভিনেতা, অভিনেত্রী, ডাইরেক্টর, মানে ঈশ্বর তাদেরকে তাদের বউদের এমন একটা বউ করে দেয় যার উপরে সবকিছু ডিপেন্ড করা যায়। এই লোকগুলি কিন্তু ছন্ন ছাড়া, এদের কোনো সময়ের জ্ঞান নেই, খাওয়ার জ্ঞান নেই, পড়ার জ্ঞান নেই। এরা একটা নেশায় ছুটে বেড়ায়, একটা পোকা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু পুরো সংসারটা ছেলে পেলেকে মানুষ করা সবকিছুর দায়িত্ব কিন্তু এদের। কাজেই ওনার আমার শ্রদ্ধার পাত্রী সব স্ত্রীরাই। মানে এই পাগলদেরকে কিভাবে ট্যাকেল করে রাখা, তার সন্তানদেরই করা, সংসার মেনটেন করা। আমার ওয়াইফও ছিলেন তাই, আমার ওয়াইফও ছিলেন তাই। উনি আন্ডার ম্যাট্রিক, মানে লিবারেশনের সময় ও ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে নাই, কিন্তু আমার 4 সন্তান, 1 মেয়ে 3 ছেলে। ওরা কোথায় পড়ে, কি পড়বে, কোন স্কুলে পড়ে, একটা ই ছিল কি সবচেয়ে ভালো স্কুলে পড়াতে হবে, সেন্ট গ্রেগরি স্কুল, ওখানে পড়াতে হবে, নর্ডাম কলেজে পড়াতে হবে। এই যে তার ন্যাক ছিল যে সব ভালো জায়গায় পড়ানো, এবং তার জন্য কোথায় কোচিং করতে হবে, কি গড়ে তোলা, মানে এই টোটালটাই ও করে। আমি কিছু জানি না। আমার মেয়ে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স। ও প্রথমে এবি ব্যাংকে ছিল, এরপরে ট্রাস্ট ব্যাংক। তারপর 2টা বাচ্চা হওয়ার পরে চাকরিটা ছেড়ে দিল। বড় ছেলে আমার MBM, মাস্টার অফ ব্যাংকিং ম্যানেজমেন্ট, ও আছে মার্কেন্টাইল ব্যাংকে, ও SAVP। আর মেজর ছেলেটি ও ম্যানেজমেন্টে মাস্টার্স প্লাস এক্সিকিউটিভ MBA। ও আছে একটা ইউনিয়ন গ্রুপে, আগে ছিল কি বলে কি একটা এয়ারওয়েজে ছিল, এখন সেটা ইন্ডিয়ান গ্রুপে আছে। আর ছোট ছেলে, যেটা ট্র্যাজেডি, আমার ছোট ছেলেটা ও ম্যানেজমেন্টে অনার্স মাস্টার, সেকেন্ড ক্লাস পেয়েছিল, 30 বছর মাত্র বয়স। ওই ছেলেটাকে আমি হারিয়ে ফেললাম। মানে সেটা হঠাৎ করে বাইরে খেতে পছন্দ করতো। আচ্ছা। বাসায় নাস্তা হচ্ছে, ও বাড়ি থেকে পরোটা কিনে নিয়ে আসলো, ওটা খাচ্ছে। মানে বাইরের খাওয়া খুব পছন্দ করতো, যার জন্য ওর গ্যাস হয়েছিল, গ্যাস। তো ডাক্তার ওকে বললো যে ECG করলো, বললো যে গ্যাস। তারপর ইকো করালাম, ওখানে বললো যে গ্যাসের জন্য এটা হচ্ছে। আলটিমেটলি গ্যাসের থেকে স্ট্রোক হয়ে ছেলেটি মারা গেল। গ্যাস থেকে স্ট্রোক হয়? তাহলে গ্যাসের থেকে স্ট্রোক হয়ে মারা গেল। তা আমার এই ছোট ছেলেটির জন্য আমাকে খুব পীড়া দেয়, আমি ওকে ভুলতে পারি না। এটা হচ্ছে যে ওর মার সঙ্গে 90% মিল ছিল ওর, মানে ওর চোখ, নাক, ওর হাত, রং, সবকিছু ওর মার খুব কাছাকাছি আর কি ছিল। তা আমার মনে পড়ে যে আমার মেয়ে বলছে, তখনও ওর মা তো তখন নাই, ওর মা 2000 সালে আমার ওয়াইফকে হারিয়েছে আমি। ওরও কিডনির সমস্যা ছিল, কিডনি ফেইলিওর। একদিন গভীর রাতে আমি শুটিং থেকে ফিরছি। আমার তো শুটিংয়ের জন্য আর পাগল ছিলাম তো, মানে আমার একটা সময় ছিল যখন 7টা-8টা ছবির কাজ আমি একদিনে করি, মানে 2 শিফটে, দ্যাট ইজ 8 আর 16 ঘন্টায় 7টা, 8টা, 9টা ছবিতে আমি মানে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছি, শুটিং, ডাবিং এগুলি করে। গভীর রাত্রে বাসায় ফিরছি, তখন বাচ্চারা সব ঘুমাচ্ছে, আমি আর আমার ওয়াইফ খেতে বসছি। তো আমার ওয়াইফ বললো যে তুমি রিক্সা চালাতে পারো না? বলে হ্যাঁ, আমি তো ওই ছবিতে রিক্সা চালিয়েছি, ওই ছবিতে ওইটা। না না না, অভিনয় না, তোমার প্রফেশন হবে রিক্সা চালানো, তুমি রিক্সাওয়ালা হবে। কেন, তুমি কি ফাইজলামি করো আমার সঙ্গে? রিক্সাওয়ালা হবো মানে? শোনো, রিক্সাওয়ালা হলে পরে তুমি ভোর 4টার সময় বেরিয়ে যাবে রিক্সাটা নিয়ে, 2টার সময় রিক্সাটা জমা দিয়ে 3টার সময় বাসায় আসবা, কিংবা 2টার সময় রিক্সাটা নিয়ে রাত্র 12টার সময় রিক্সাটা জমা দিয়ে বাসায় ফিরবা। তোমার তো কোনো সময়ই ঠিক নাই, তোমার খাওয়ার ঠিক নেই, নামার ঠিক নাই, তুমি রিক্সা চালাতে পারো না। এর জন্যে আমার এই 4 ছেলে মেয়েকে সে কখনো এই
ফিল্মের কাছে ঘেঁষতেই দেয়নি। আর দত্তদা, সুভাষ দত্ত, তার আবদার ছবির জন্য আমার সঙ্গে কথা বলতে গেলেন। তো দত্তদা কথা বলতে কথা, তখন ওই ছোট ছেলেটা আসছে, ওরা দেখে আদর করে নিয়ে বসিয়ে টসে, দত্তদার একটু হাত টাত দেখার প্রবণতা ছিল, ওর হাত দিয়ে দিতে বউকে বলে গিয়ে, বৌমা আমি অমুক দিনে আসবো, ওকে আমি আমার ছবিতে নেবো, ওকে আমি। কিছু বলেনি। দত্তদা ওই দিন আসছেন, গিয়ে দেখো ওর মাথা ন্যাড়া। বলে কি হলো? ওরা না, ও অভিনয় করবে না। মানে এই আমার এই প্রফেশনটাকে, ও এই যে অনিয়ম, এই সময়ের কোনো ঠিক ঠিকানা নাই, এটাও পছন্দ করতো, কিন্তু অভিনয় পছন্দ করতো। আমার প্রতিটি ছবির সমালোচনা করতো, সে দেখতো, সমালোচনা করতো, কিন্তু ওই কাউকে এখানে ঘেঁষতে দেয়নি। আমার মনে পড়ে স্টুডিওতে মেকআপ রুমে একদিন গিয়ে দেখি একজন সুটেড বুটেড লোক, উনি বসে আছেন, আমি মেকআপ টেকআপ করে ওনার পাশেই বসলাম। বসে উনি বলছেন, দাদা আপনি কোথায় থাকেন? আমি কি এখানে থাকি? ওর বাড়িটা কি আপনার? না, ভাড়া থাকি। ভাড়া থাকেন কেন? আপনি এত বছর যাবত এত ছবি করেছেন, ভাড়া থাকেন? বলে হ্যাঁ, ভাড়া থাকি। কারণ আমি, সবার ভাগ্যে তো সব কিছু হয় না, আমার ভাগ্যে নাই, আমি নাই আমার। তো সত্যি বলছি যে আপনার কোনো ফ্ল্যাট নাই, বাড়ি নাই, কিছু? মানে হ্যাঁ, সত্যি বলছি, আমি মিথ্যা কথা বলি না। এটা একটা কথা, সেটা হচ্ছে আমি মিথ্যা কথা বলি না, আমি কাউকে হার্ট করি না, কারো ক্ষতি হোক আমি চাই না। এই যে বললাম না, আমি খুব ঈশ্বরের বিশ্বাসী, আমি কাউকে হার্ট করতে পারি না, কাউকে কটু কথা বলতে পারি না, কারো ক্ষতি হোক এটা আমি চাই না, ক্ষতি তো করবই না, ক্ষতি হোক এটাও আমি চাই না। তো বললো যে আপনার ছেলে মেয়ে কজন? আমি বলি এই 4 জন ছেলে মেয়ে আমার। এই বলারে আপনার সব আছে? ওই যে সব মাস্টার্স এরা, আপনাদের সব আছে, কিসের বাড়ি ঘর, কিসের কি? তাই তো। আমি মনে মনে খুশি হয়েছিলাম যে না, কথাটা খুবই সত্যি কথা, যে আমার কিছুই নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, কিছুই নাই। আর একটু মজার কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে যদি আমরা ধরি, বিরাট বড় আর্টিস্টের কথা বলবো না আমি, আমার ক্যাটাগরির আর্টিস্ট কিংবা আমার উপরের আর্টিস্টের মধ্যে সরকার থেকে জমি পেয়েছে সবাই। কে পায় নাই? প্রবীর মিত্র পায় নাই। এ হচ্ছে মূর্খ, বোকা, এর কোনো বৈষয়িক বুদ্ধি নাই। এর যে প্রধানমন্ত্রীর কাছে যাবে, আমার কিছু নাই, আমাকে দেন, পূর্তমন্ত্রীর কাছে যাবে, আমাকে দেন, কিংবা ওই ডিআইটির ওই কি বলে ইয়েকে বলবে যে আমার এই প্লট লাগবে, আমাকে দেন। মজার ঘটনা হচ্ছে, আগে যারা আগে পেয়েছে, গুলশান, বনানী বা ধানমন্ডি, বাড়িধারায় যারা পেয়েছেন বড় বড় শিল্পীরা, তারা অনেকভাবে পেয়েছে। আমি তখন অ্যাপ্লাই করতে পারিনি, কেন জানেন? 2 নম্বর থেকে 3 নম্বর ক্লজে ছিল যে ঢাকার এত রেডিয়াসের মধ্যে আপনার কোনো জমি কিংবা বাড়ি থাকলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন না, অনেকে লুকিয়ে অ্যাপ্লাই। তবে তারা কি করেছে আমার দরকার নেই, আমার জানার দরকার নেই, বলারও দরকার নেই, কারা কিভাবে পেয়েছে, তারা ভালো আছে, ভালো থাক। তো পূর্বাচলে যখন দেয় তখন এই ক্লজটা ছিল না, তখন আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করবে, মূর্খ বোকা হলে যা হয়, ওই ডিএটির চেয়ারম্যানের সঙ্গেও দেখা করিনি যে ভাই আমি এটা অ্যাপ্লাই করেছি, পূর্ত মন্ত্রণালয়েও যাইনি যে ভাই আমাকে বলে দেন এটা আমি অ্যাপ্লাই করেছি, কিংবা কোনো মন্ত্রী মিনিস্টারকে আমি ধরিনি, কাউকে বলি নাই। ওরা বলে যে লটারিতে আমার নাম ওঠে নাই। ঠিক আছে, নাম ওঠে নাই, ইটস ওকে, আমি তো খারাপ নাই, আমি তো ভালোই আছি, উনি তো আমাকে ভালোই রেখেছেন। তো এটা আমার ভাগ্যে জোটে নাই, এর জন্য কোনো দুঃখ আক্ষেপ নাই, আমি হাসি মুখে বরণ করে নিয়েছি। ঠিক আছে, লটারিতে আমার নাম ওঠেনি, তোমরা লটারির কথা বলছো, লটারিতে নাম ওঠেনি, ওঠে নাই। তো সব শিল্পীরা পেয়েছে, শিল্পীর কোটাতে পেয়েছে, আমি পেলাম না, আমি তোমাদের চোখে শিল্পী না, ইটস ওকে। লক্ষ কোটি কোটি লোক আমাকে ভালোবাসে, ভালোবাসা পেয়েছি আমি, এটাতেই আমি ধন্য। কিসের বাড়ি ঘর, কিসের গাড়ি ঘোড়া, কিচ্ছু দরকার নেই, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, বাস। আপনার অনেক কথা শুনলাম আজকে, আসলে আপনার গল্প শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের আনফর্চুনেটলি বলবো, মানে সময়ের শেষ দিকে আমরা চলে এসেছি। আজকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে।
আপনি বলে শেষ করলে আমরা আজকের জন্য বিদায় নেব। এই ইউরো ডিডি নিউজের দর্শক শ্রোতা, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। বয়স হয়ে যাচ্ছে অনেক, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। এবং আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে আমি যেন অভিনয় করতে করতেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনাকে আসার জন্য আবারও আমাদের স্টুডিওতে। আর আরেকদিন আপনার অনেক গল্প শুনবো সে আশায় আজকের মতো সবার কাছ থেকে আমি বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো, যে আজকে দাদার কাছ থেকে যে কতগুলি কথা আমরা পেলাম, এখনকার প্রজন্মের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এর সততা নিয়ে থাকা, অল্পতেই খুশি হয়ে থাকা, কারো ক্ষতি না করে ক্ষতি না চাওয়া, আসলে আমাদের পক্ষে এই দিনগুলিতে হয়ে ওঠে না। আজকের এই এপিসোড থেকে যদি কেউ দাদার এই সততা, অনেক এই গুণাবলী থেকে যদি কেউ কিছুটা হলেও নিজের কাছে নিয়ে দাদার মতো কিছুটা হলেও চলার চেষ্টা করাটাই হবে আজকে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। সবাই সৎভাবে সততা নিয়ে চলার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করে আগামী সপ্তাহে নতুন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনার সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফিজ।